প্রাচীন প্রবাদে বলা হয়ে থাকে, যার কোনো সহায়তা না থাকে তার পাশে স্বয়ং ভগবান দাঁড়ান। সেই ভোরের 4টায়, যখন রাতের অন্ধকার এখনও পুরোপুরি বিদায় নেয়নি এবং সকালের প্রথম আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, কলকাতার সেন্ট্রাল রেলওয়ে স্টেশন হালকা কুয়াশার আবরণে এবং অজানা মুখগুলির জটিল ভিড়ে ধীরে ধীরে সচল হচ্ছিল। তবু সেই প্ল্যাটফর্ম নম্বর 4-এর একটি বেঞ্চে এক তরুণী রিয়া তার 2 বছরের পুত্র আরবকে কোলে নিয়ে নীরবে উপবিষ্ট ছিল। সে না কাউকে সম্বোধন করছিল, না কারো কাছে সহায়তা প্রার্থনা করছিল। শুধু তার চোখে জলের ছায়া, মুখমণ্ডলে বিষণ্ণতা এবং হৃদয়ে যেন একটি অভ্যন্তরীণ ঝড় কোনোভাবেই স্থির হচ্ছিল না। প্রত্যেকটি পার হয়ে যাওয়া ট্রেনের ইঞ্জিনের গর্জনে সে সামান্য বিস্মিত হয়ে উঠত, যেন তার মনের উত্থিত আশা আবারও ভূমিতে আঘাত পেয়ে পড়ত। তার ক্ষুদ্র পুত্র আরব কখনো পাঁপড় বিক্রেতার প্রতি দৃষ্টি নিক্ষেপ করত, কখনো বিস্কুট বিক্রেতার দিকে হাত প্রসারিত করত। রিয়া তার হাত গ্রহণ করে শুধু স্নেহের সাথে বলত, না বাবু, এটি গ্রহণ করা যাবে না। তার স্বরে মাতৃত্বের ভাব ছিল, কিন্তু চোখে সেই অসহায়তা যে একজন মাতা তার ক্ষুধার্ত সন্তানের প্রতি কিছু না করতে পারার যন্ত্রণায় অনুভূত করে। সেই বেঞ্চ থেকে কয়েকটি দূরত্বে উপবিষ্ট ছিল 28 বছর বয়সী অর্জুন, একজন সফটওয়্যার প্রকৌশলী যে মুম্বাইতে চাকরি করত এবং উৎসব উদযাপন করে প্রত্যাবর্তন করছিল। সে ভোর থেকেই রিয়াকে পর্যবেক্ষণ করছিল, সেই হলুদ শাল আবৃত তরুণী যে তার সন্তানকে বুকে আলিঙ্গন করে উপবিষ্ট, প্রতিবার ট্রেন অবতরণ করলে উঠে দাঁড়ায়, কিন্তু ভিড় দেখে পুনরায় ফিরে আসে। অর্জুনের মনে একটিমাত্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কে এই তরুণী যে এত যন্ত্রণায় একাকী তথাপি এত সাহসিক? যখন আরব তৃতীয়বার পাপড়ের প্রতি সংকেত করল, অর্জুন আর সহ্য করতে পারল না। সে উঠে পাপড় বিক্রেতার কাছ থেকে একটি প্যাকেট গ্রহণ করে রিয়ার সম্মুখে এসে বলল, নে ছোট্ট সঙ্গী, সামান্য খেয়ে নে। রিয়া বিস্মিত হয়ে দৃষ্টিপাত করল। তার চোখে প্রশ্ন ছিল, ক্রোধ ছিল না, কিন্তু হ্যাঁ, আত্মমর্যাদা প্রকাশিত হয়েছিল। আপনি এটি কেন গ্রহণ করলেন? ও শুধু এমনি হাত প্রসারিত করে, ওর উদর পূর্ণ। সে শান্ত কিন্তু ক্লান্ত স্বরে বলল, কোনো সমস্যা নেই, সন্তানের মন সামান্য খেলে কি এমন ক্ষতি হবে? অর্জুন মৃদু হাস্য করে উত্তর দিল। রিয়া কোনো কথা বলল না, শুধু তার পুত্রের প্রতি দৃষ্টি নিবদ্ধ করল, যে পাপড় ভক্ষণ করতে করতে সেদিন প্রথমবার হাসল। আর সেই ক্ষণে অর্জুন বুঝতে পারল, এ শুধু ক্ষুধা নয়, এ সেই নির্মল হাসি যা সম্ভবত অনেক দিন পর প্রত্যাবর্তিত হয়েছে। কিছুক্ষণ পর অর্জুন নিকটবর্তী হয়ে মৃদু স্বরে জিজ্ঞাসা করল, আপনি কোন দিকে যেতে ইচ্ছুক? ভোর থেকে আপনাকে এখানে উপবিষ্ট দেখছি, কোনো অসুবিধা আছে? রিয়া প্রথমে সামান্য সংকোচ করল, তারপর বলল, আমি মুম্বাই যাব, আমার কাছে সাধারণ টিকিট আছে, কিন্তু প্রত্যেক ট্রেনে এত ভিড় যে সন্তান নিয়ে আরোহণ করতে সাহস হচ্ছে না। ভাবছিলাম কোনো ট্রেনে ভিড় কম হলে আরোহণ করব। আরে, তাহলে উদ্বেগ করছেন কেন? আমিও মুম্বাই যাচ্ছি, আমার এয়ার কন্ডিশন কোচের টিকিট আছে এবং আমার কেবিনে স্থানও আছে। চলুন আমার সাথে, আমি টিকিট পরীক্ষকের সাথে আলোচনা করে নেব। অর্জুন সততার সাথে বলল। রিয়া কিছুক্ষণ নীরব রইল, যেন জীবনে প্রথমবার কেউ তার হাতে বিশ্বাসের সুতো প্রদান করছে। তারপর বলল, কিন্তু আমার কাছে তো শুধু সাধারণ টিকিট, যদি টিকিট পরীক্ষক কিছু বলেন, আমার কাছে অর্থও নেই। আপনার কাছে সাহস আছে এবং সেটাই সবচেয়ে মহান জিনিস। টিকিট আমি ব্যবস্থা করে নেব, আপনি শুধু অনুসরণ করুন, অর্জুন বলল। রিয়া সংকোচ করল, কিন্তু তারপর মস্তক সঞ্চালন করল। সম্ভবত তার আর কোনো বিকল্প ছিল না। কিছুক্ষণ পর ট্রেন এলো। অর্জুন রিয়ার ক্ষুদ্র ব্যাগটি উত্তোলন করে তাকে এয়ার কন্ডিশন কোচে নিয়ে গেল। প্রথমবারের মতো অনুভূত হল, কেউ রিয়ার শুধু ব্যাগের ভারী নয়, হৃদয়ের ভারও লঘু করে দিয়েছে। অভ্যন্তরে প্রবেশ করতেই শীতল বায়ুর প্রবাহে রিয়া সংকুচিত হয়ে গেল। এখানে এত শীতল কেন? সে অজান্তে প্রশ্ন করল। কারণ আপনি এখানে প্রথমবার প্রবেশ করেছেন, অর্জুন হাস্য করে বলল এবং তাকে আসনে উপবিষ্ট হতে বলল। রিয়া তখনও ভীত ছিল। টিকিট পরীক্ষক আসতেই অর্জুন তাকে সংকেত করে ডেকে কিছুটা দূরে নিয়ে আলোচনা করল। রিয়া দূর থেকে পর্যবেক্ষণ করছিল, তার চোখে ভয় ছিল। কিন্তু কিছুক্ষণ পর টিকিট পরীক্ষক হাস্য করে প্রস্থান করল। সবকিছু ঠিকঠাক, এখন শান্তিতে উপবিষ্ট হন, অর্জুন প্রত্যাবর্তন করে বলল, এবং প্রথমবার রিয়ার চোখে স্বস্তির আভা প্রকাশিত হল। সে বলল, আপনি এত কিছু সম্পাদন করলেন কেন? কারণ আপনি একজন মাতা। এবং হ্যাঁ, উদ্বেগ করবেন না, আমি বাহিরের কক্ষে আছি, কোনো অসুবিধে হবে না। রিয়া কক্ষটি পর্যবেক্ষণ করল। সাধারণ 2 শয়নকক্ষের অ্যাপার্টমেন্ট, সামান্য অগোছালো হলেও পরিচ্ছন্ন এবং নিরাপদ। এবং এই নগরের অচেনা ভিড়ে যদি কিছু সবচেয়ে মূল্যবান ছিল, তবে তা ছিল নিরাপত্তার অনুভূতি। সে তার পুত্রকে শয্যায় শায়িত করল, নিজে এক কোণে উপবিষ্ট রইল, এবং তারপর কখন ক্লান্তির কোলে মস্তক রেখে নিদ্রায় গেল। যখন তার নিদ্রা ভঙ্গ হল, তখন সূর্যালোক জানালা দিয়ে কক্ষে প্রবেশ করছিল। আরব তখনও গভীর নিদ্রায়। রিয়া উঠল,
এবং যেন তার মাতার প্রদত্ত অভ্যাস জাগ্রত হল। সে প্রথমে চারপাশে ছড়িয়ে থাকা বস্তুসমূহ গোছাতে আরম্ভ করল। রান্নাঘরের পাত্রপাত্র সাজালো, কক্ষটি সামান্য ঠিকঠাক করল, এবং যতই অ্যাপার্টমেন্টটি গোছানো হচ্ছিল, রিয়ার মনও কিছুক্ষণের জন্য গোছানো হচ্ছিল। অর্জুন যখন কর্মস্থলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে প্রস্থান করল, তাকে দেখে সামান্য বিস্মিত হল। আপনার তো বিশ্রাম গ্রহণ করা উচিত ছিল, পরিচ্ছন্নতার কী প্রয়োজন ছিল? রিয়া মৃদু হাস্য করে উত্তর দিল, আমি একজন মহিলা, যেখানে অবস্থান করি সেখানে অপরিচ্ছন্নতা সহ্য করতে পারি না, এটি অভ্যাস। অর্জুন কোনো কথা বলতে পারল না। তার হাসিতে যে আত্মমর্যাদা ছিল তা প্রত্যেক শব্দকে অতিক্রম করল। যাওয়ার সময় অর্জুন রিয়াকে বলল, আপনি স্বচ্ছন্দে অবস্থান করুন, মধ্যাহ্নের মধ্যে প্রত্যাবর্তন করব, তারপর আমরা সংস্থায় যাব। মধ্যাহ্নে যখন অর্জুন প্রত্যাবর্তন করল, রিয়া প্রস্তুত ছিল। সে তার পুত্রকে উত্তমভাবে সজ্জিত করেছিল এবং নিজেও সাধারণ সালোয়ার কুর্তায় কপালে হালকা টিপ পরে যেন আবার বিশ্বের সম্মুখে দাঁড়ানোর সাহস সংগ্রহ করেছিল। তারা দুজনে কর্মস্থলে পৌঁছালো। একটি বৃহৎ সংস্থার ভবনের সম্মুখে দাঁড়িয়ে রিয়া সামান্য সংকুচিত হয়ে গেল, কিন্তু অর্জুন তার হাত নয়, তার আত্মবিশ্বাস ধারণ করে রেখেছিল। অভ্যর্থনায় গিয়ে অর্জুন ব্যবস্থাপক মিস্টার সেনের সাথে রিয়ার পরিচয় করিয়ে দিল। স্যার, ইনি রাহুল কুমারের পত্নী, এনার স্বামী প্রভিডেন্ট ফান্ড দাবি করতে হবে। ব্যবস্থাপক রিয়াকে উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করল। তার দৃষ্টিতে সহানুভূতির চেয়ে সন্দেহ অধিক ছিল। দেখুন ম্যাডাম, আপনার স্বামীর হিসাব আমাদের কাছে আছে, কিন্তু তিনি নমিনি হিসেবে আপনার শ্বশুরকে রেখেছেন, তাই দাবি শুধু তারাই করতে পারবেন। রিয়ার মুখের রং উড়ে গেল। কিন্তু তিনি তো গ্রামে আছেন এবং তিনি কখনো আমাকে বলেননি যে তিনি নমিনি। ব্যবস্থাপক চেয়ারে হেলান দিয়ে বলল, আপনি সংখ্যা প্রদান করুন, আমরা আগামীকালের মধ্যে যাচাই করে জানাব। রিয়া সংখ্যা প্রদান করল, কিন্তু বাহিরে প্রস্থান করতেই তার মুখে একটা অস্থিরতা অবতরণ করল। অর্জুন জিজ্ঞাসা করল, সবকিছু স্বাভাবিক আছে? রিয়া মৃদুস্বরে বলল, না। ব্যবস্থাপকের দৃষ্টিতে কিছু বিচিত্র ছিল, যেন তিনি অন্য কিছু চিন্তা করছিলেন। অর্জুন বুঝতে পারল, কোনো সমস্যা নেই, আমি তো আছি, যা হবে একত্রে দেখব। তারা অ্যাপার্টমেন্টে প্রত্যাবর্তন করল, কিন্তু সেই রাত্রি রিয়া নিদ্রা যেতে পারল না। এবং প্রভাতে যখন টেলিফোন বাজল, মিস্টার সেনের স্বর ভেসে এলো, আপনার তহবিল আপনার শ্বশুর উত্তোলন করেছেন। তিনি পরের দিনে এসে সব দাবি নিয়ে গেছেন এবং বলেছেন আপনাকে কোনো কিছুই প্রদান করবেন না। এটি শ্রবণ করে রিয়ার সমগ্র দেহ কম্পিত হয়ে উঠল। কি? তার চোখ থেকে অশ্রুধারা প্রবাহিত হল। আমার পুত্রেরও কোনো অধিকার নেই বলে মনে করলেন তারা? আমি কার জন্য সংগ্রাম করছিলাম? এখন আমার কাছে কি অবশিষ্ট আছে? সে ফুপিয়ে ক্রন্দন করতে লাগল। অর্জুন তার কাঁধে হাত স্থাপন করল। আপনি একাকী নন রিয়া, আমি আপনার সাথে আছি। আপনি এখানে অবস্থান করুন, আমি আপনার জন্য কোনো কর্ম খুঁজে করে দেব। রিয়া কোনো কথা বলল না, শুধু তার পুত্রকে বুকে আলিঙ্গন করে ক্রন্দন করতে লাগল, যেন সেই নির্মল সাহসী তার শেষ আশা ছিল। দিনসমূহ অতিবাহিত হতে লাগল। রিয়া এখন অর্জুনের অ্যাপার্টমেন্টে অবস্থান করতে আরম্ভ করল, তার পুত্র আরবকে নিয়ে। একটি পৃথক কক্ষে, একটি সীমিত সীমানায়, কোনো আশা ছাড়াই, কিন্তু কোনো অভিযোগ ছাড়াও। সে গৃহ ব্যবস্থাপনা করত, পরিচ্ছন্নতা করত, সময়মতো ভোজন প্রস্তুত করত, এবং বিনিময়ে অর্জুন কিছুই বলত না, না কোনো উপকারের অহংকার করত, না কোনো প্রশ্ন করত। অর্জুনের মনও অভ্যন্তর থেকে পরিবর্তিত হতে আরম্ভ করেছিল। তার কাছে রিয়া আর সেই স্টেশনে উপবিষ্ট করুণী ছিল না। এখন সে একজন দৃঢ় মাতা, একজন সততাপূর্ণ ব্যক্তি, এবং এমন একজন মহিলা যে তার পরিস্থিতির কাছে মাথা নত করেনি। আরবও এখন অর্জুনের সাথে মিশে গিয়েছিল, তার কোলে খেলত, তার আগমনে দৌড়ে দ্বার উন্মোচন করত। এক সন্ধ্যায় যখন অর্জুন কর্মস্থল থেকে প্রত্যাবর্তন করল, দেখল রিয়া জানালার নিকট উপবিষ্ট আছে, হাতে চায়ের পেয়ালা, চোখ কোথাও অতীতে নিমজ্জিত। অর্জুন নিকটবর্তী হয়ে জিজ্ঞাসা করল, কি চিন্তা করছেন? রিয়া মৃদু হাস্য করল, কিন্তু সেই হাসিতে কিছু ভগ্ন ছিল। এমনি, মা যখন জীবিত ছিলেন তিনি প্রায়ই বলতেন, বেটি, প্রত্যেক অন্ধকার সূর্যোদয়ের পূর্বে সবচেয়ে গভীর হয়। সম্ভবত এখন সেই গভীর রাত্রি সমাপ্ত হতে চলেছে। অর্জুন নীরব ছিল, কিন্তু তার হৃদয় যেন বলছিল, আমি সেই প্রভাতের অংশ হতে ইচ্ছুক। সে রিয়ার প্রতি দৃষ্টি নিক্ষেপ করে রইল,
এবং প্রথমবার সেই অনুভূতি বুঝল যা এতদিন শুধু মানবতা এবং সহানুভূতির নামে গোপন ছিল, কিন্তু এখন ধীরে ধীরে একটি অজানা সম্পর্ক গড়ে উঠছিল। কয়েকদিন পর যখন অর্জুন কর্মস্থল থেকে বিলম্বে প্রত্যাবর্তন করল, রিয়া প্রথমবার তার জন্যে দ্বার উন্মোচন করে বলল, ভোজন রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে সম্ভবত, কিন্তু হৃদয় দিয়ে প্রস্তুত করেছি। অর্জুন মৃদু হাস্য করল। হৃদয় দিয়ে প্রস্তুত বস্তু কখনো ঠান্ডা হয় না। সেই রাত্রি দুজনের মধ্যে অনেক কিছু প্রকাশ করল, কথা না বলে, স্পর্শ না করে, শুধু চোখ দিয়ে। কিন্তু পরবর্তী প্রভাতে রিয়া এমন কিছু বলল যা অর্জুনের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করল। আমি গ্রামে প্রত্যাবর্তন করতে ইচ্ছুক অর্জুন। এখানে লোকজনের জিহ্বা দীর্ঘ, আমার চরিত্র নিয়েও এখন কথা উঠছে, প্রতিবেশীরা কাহিনী রচনা করছে। অর্জুনের মনে যেন একটা আঘাত লাগল। যদি লোকজন কাহিনী রচনা করছে, তবে কেন তাদের একটা সত্য উত্তর প্রদান করা হয় না? রিয়া বিস্মিত হয়ে তার প্রতি দৃষ্টি নিক্ষেপ করল। কি অর্থ? অর্জুন শ্বাস আটকে বলল, আমি আপনার সাথে বিবাহ করতে ইচ্ছুক রিয়া। কোনো উপকারের জন্য নয়, সমাজকে নীরব করার জন্য নয়, কারণ আমি আপনার এবং আপনার পুত্রের সাথে হৃদয় দিয়ে যুক্ত হয়ে পড়েছি। রিয়ার হাত থেকে পানির গ্লাস পতনের উপক্রম হল। সে এক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে গেল। তুমি কি জানো এটি কত কঠিন সিদ্ধান্ত? আমি একজন বিধবা, আমার কাছে কোনো কিছুই নেই, শুধু একটা সন্তান এবং অতীতের জীবনের ক্ষত। অর্জুন তার কথা বিচ্ছিন্ন করে বলল, আমার তোমার অতীত প্রয়োজন নেই রিয়া, আমার তোমার বর্তমান এবং তোমার সাহচর্য প্রয়োজন। এবং তোমার পুত্র, সে তো যেন আমার নিজের হয়ে গেছে। রিয়ার চোখ পূর্ণ হয়ে গেল। সে কম্পিত ওষ্ঠে জিজ্ঞাসা করল, তোমার মাতাপিতা কি সম্মত হবেন? অর্জুন হাস্য করে বলল, আমি আমার মাতাপিতার সাথে পূর্বেই আলোচনা করেছি, তাদের কোনো আপত্তি নেই, তুমি শুধু সম্মতি প্রদান করো। সেই রাত্রে অনেক বছর পর রিয়া আবার অনুভব করল যে তারও কেউ থাকতে পারে, ভগ্ন মহিলারাও আবার হাসতে পারে, এবং ভালোবাসা কখনো কখনো না প্রার্থনা করেও প্রাপ্ত হয়, যদি নিয়ত সত্য হয়। সে মৃদুস্বরে বলল, যদি তুমি আমার পুত্রের সাথে সমগ্র জীবন অতিবাহিত করার বিষয়ে নিশ্চিত হও, তবে আমার পক্ষ থেকে সম্মতি আছে। কয়েক সপ্তাহের মধ্যে সবকিছু পরিবর্তিত হয়ে গেল। অর্জুন রিয়ার সাথে সরলভাবে বিবাহ করল। না কোনো হইচই, না কোনো প্রদর্শন, শুধু গৃহের মন্দিরের সম্মুখে মাতাপিতার আশীর্বাদপূর্ণ উপস্থিতিতে একটি ক্ষুদ্র মালা এবং দুটি হৃদয়ের প্রতিজ্ঞা। সেদিন আরবও প্রচুর হাসল, কারণ তার এখন মাতার পাশাপাশি পিতাও ছিল, এবং অর্জুন তার অঙ্গুলি ধারণ করে নিজেকে সবচেয়ে ধন্য মনে করছিল। বিবাহের পর জীবন একটি নতুন দিক গ্রহণ করল। এখন সেই অ্যাপার্টমেন্ট, যেখানে একসময় একটি মহিলা শাল আবৃত হয়ে নীরবে উপবিষ্ট থাকত, সেখানে এখন সন্তানের হাসি, রান্নাঘর থেকে চায়ের সুবাস এবং দুজনের যৌথ হাসি প্রতিধ্বনিত হতো। রিয়া তার আত্মমর্যাদা আবার জীবিত করতে আরম্ভ করল। সে গৃহ থেকেই একটি ক্ষুদ্র সূচিকর্মের কর্ম আরম্ভ করল। অর্জুন তাকে অনলাইন মাধ্যমে বিক্রয় করতে সহায়তা করল, এবং ধীরে ধীরে রিয়া নিজে উপার্জন করতে আরম্ভ করল। সেই মহিলা যে একসময় স্টেশনের বেঞ্চে উপবিষ্ট হয়ে চিন্তা করছিল পরবর্তী ট্রেনে আরোহণ করবে কিনা, আজ প্রতি প্রভাতে তার পুত্রকে কোলে নিয়ে বলে, আমরা মহিলারা ট্রেনের মতো বাবু, যতই বিলম্ব হোক নিজের গন্তব্যে পৌঁছই। সময় অতিবাহিত হল, আরব বৃদ্ধি পেল। অর্জুন এবং রিয়ার একটি কন্যাও জন্মগ্রহণ করল, ক্ষুদ্র পুতুল। এবং এখন সেই অ্যাপার্টমেন্টে 4টি শ্বাস ছিল, 4টি হৃদয় ছিল, এবং একটি সম্পূর্ণ পরিবার। একদিন অর্জুন কর্মস্থল থেকে প্রত্যাবর্তন করে দেখল রিয়া জানালার নিকট উপবিষ্ট আছে, সেই স্থানে যেখানে সে প্রথম দিন উপবিষ্ট ছিল। কিন্তু এবার তার হাতে চায়ের পেয়ালা নয়, একটি গ্রন্থ ছিল, এবং মুখে কোনো বিষণ্ণতা নয়, একটি তৃপ্তি ছিল। অর্জুন জিজ্ঞাসা করল, আজ আবার কি চিন্তা করছ? রিয়া হাস্য করে বলল, হ্যাঁ, মাঝে মাঝে চিন্তা করি, সেদিন যদি তুমি না পাওয়া যেত তবে আমি কোন স্থানে থাকতাম। অর্জুন এক মুহূর্তেও বিলম্ব না করে বলল, তাহলে সম্ভবত আমিও অসম্পূর্ণ থেকে যেতাম, কারণ আমি সেদিন শুধু ছুটি থেকে প্রত্যাবর্তন করছিলাম না, আমি তোমাকে অনুসন্ধান করতে প্রস্থান করেছিলাম। এটি আমি পরবর্তীকালে বুঝেছি। রিয়ার চোখ থেকে একটি ছোট্ট অশ্রু ঝরে পড়ল, কিন্তু এবার সেই অশ্রু কোনো যন্ত্রণার ছিল না, সেটি ছিল একটি কাহিনী সম্পূর্ণ হওয়ার সাক্ষ্য। এখন রিয়া আর স্টেশনে বসে থাকা সেই মহিলা ছিল না, এখন সে একজন পত্নী, একজন মাতা, একজন উদ্যোক্তা
এবং সবচেয়ে মহান কথা, সে এখন নিজের জন্য জীবনযাপন করছিল। যে জীবনে একসময় শুধু হৃদয় ভাঙার নীরবতা ছিল, সেখানে এখন ভালোবাসায় পূর্ণ হাসি ছিল। এবং সম্ভবত এটাই সত্যিকারের বিজয়। কারণ যেদিন একজন মহিলা তার ভয়কে পরাজিত করে শুধু তার সন্তানের জন্য নয়, নিজের জন্য জীবনযাপন আরম্ভ করে, সেদিন সে শুধু জীবিত থাকে না, সে সম্পূর্ণ হয়। বন্ধুরা, এখন একটি প্রশ্ন আপনাদের সকলের জন্য। অর্জুন যা সম্পাদন করল তা কি যথার্থ ছিল নাকি অযথা? একটি অপরিচিতা মহিলার জন্য এভাবে সমর্থন করা, তাকে গ্রহণ করা, তাকে নতুন পরিচয় প্রদান করা, সমাজের দৃষ্টিতে এটি কতটা যথার্থ ছিল? এবং রিয়ার অর্জুনকে গ্রহণ করা, সেটি কি তার বাধ্যতা ছিল নাকি তার সাহস? আপনার হৃদয় কি বলে? নিম্নে মন্তব্যে অবশ্যই প্রকাশ করুন, কারণ আপনার একটি উত্তর হয়তো অন্য কারোর প্রশ্নের সমাধান করতে পারে। এবং হ্যাঁ, যদি এই কাহিনীটি আপনার হৃদয় স্পর্শ করেছে, তাহলে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার সাক্ষাৎ হবে একটি নতুন, সত্য এবং হৃদয়স্পর্শী কাহিনী নিয়ে।